পরিবেশ রসায়নের খ আমরা অনেকগুলো খ কমপ্লিট করব। দেখো এখানে লেখা আছে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ লেখো। আমরা আগে ভ্যান ডার ওয়ালস সমীকরণ কাকে বলে সেটা আগে লিখব। যে আমরা জানি ভ্যান ডার ওয়ালস সমীকরণটি হলো ফি প্লাস এন স্কোয়ার এ বাই বি স্কোয়ার ইন্টু বি মাইনাস এন বি ইকুয়াল এন আর টি। এইটা হলো এন মোল গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ। আমাদের তো বলে নাই যে এন মোল গ্যাসের জন্য বা এক মোল গ্যাসের জন্য। যদি বলতো এক মোল গ্যাসের জন্য তো এন এর মান 1, যদি 2 মোল গ্যাসের জন্য এন এর মান কি হইতো 2। কিন্তু এখানে তো 88 গ্রাম বলে দিচ্ছে, তাইলে আমাদের এখান থেকে এন এর মান বের করতে হবে। এন ইকুয়াল আমাদের ডব্লিউ বাই কি এম। তাহলে এন এর মানটা এখান থেকে আমরা বের করে ফেলি। দেখো ডব্লিউ কত গ্রাম 88 গ্রাম, আর এম মানে কি আণবিক ভর। কার্বন ডাই অক্সাইড আণবিক ভর আমরা জানি কি CO2, কার্বন কত 12 প্লাস অক্সিজেন কত 16 গুণ 2, তাহলে টোটাল কত 44 গ্রাম। তাহলে 44, তাহলে ভাগ দিলে কত আসে 2, তাহলে এন এর মান কি আসছে 2। বুঝছো কিনা? তাইলে এরকম গ্রাম বলে দিলে এন এর মানটা বের করে নিবা, সেই এন এর মানটা এখানে বসাইতে হবে। ফি প্লাস 2 স্কোয়ার এ বাই বি স্কোয়ার ইন্টু বি মাইনাস 2b ইকুয়াল টু কি 2r টি। তাহলে হয় কি ফি প্লাস 4a বাই বি স্কোয়ার ইন্টু কি বি মাইনাস 2b ইকুয়াল টু কি 2r টি। তাহলে এভাবেই আমরা করে ফেলবো। কি ক্লিয়ার কিনা সবাই? তাহলে এগুলো স্লাইড তো তোমরা পাবা, প্যারা নেই লেখার। আচ্ছা, এইবার আমরা দেখি খড় পানি সাবানের সাথে ফেনা তৈরি করে না কেন। আমরা জানি খড় পানি তাদের কি বলা হয় যারা সাবানের সাথে ফেনা তৈরি করতে পারে না, তারা কি বলতো খড় পানি। তো আমরা জানি খড় পানিতে যেই ক্যালসিয়াম, আমরা জানি খড় পানি কারা, যাদের ভিতরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, এই আয়নগুলো কি থাকে দ্রবীভূত অবস্থায় থাকে। এই আয়নের লবণগুলো দ্রবীভূত অবস্থায় থাকে। এই আয়নগুলো দ্রবীভূত অবস্থায় থাকার কারণে সাবানের যে সংকেত আমরা জানি C17H35CNA, এই সাবানের সাথে এরা কি করে বিক্রিয়া করে। এরা যখন সাবানের সাথে বিক্রিয়া করে, যে কোনো একটা দিলা, সেই সোডিয়ামকে প্রতিস্থাপিত করে এ এসে বসা যায় এখানে। বুঝছো? তাহলে কি হয় C17H35COO। একটু খেয়াল করো, এই যে Fe এর যোজনী কত 2, কার কাছে চলে যাবে? এর কাছে চলে যাবে। তাইলে এখানে একটা সে প্লাস এই সোডিয়ামটাকে সরিয়ে ফেললো। এখন দেখে এটা এখানে কি সৃষ্টি করে, একটা বলো তো গাছ সৃষ্টি করে। খেয়াল করার চেষ্টা করো যে তুমি যদি কিচ্ছু না পারো, যদি এইটুকু লেখো যে সাবানের ভিতরে যদি আমরা জানি যে এই সোডিয়াম আয়নটা থাকে, তাই না? আমরা জানি খড় পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, এগুলোর আয়নগুলো দ্রবীভূত অবস্থায় থাকে। এগুলো দ্রবীভূত অবস্থায় থাকার কারণে সাবানের সাথে ফেনা উৎপন্ন করতে পারে না। এটুকু লেখলেও তুমি 1 পাইবা। আর যদি বিক্রিয়াটা দেখে দাও সুন্দরভাবে, যেটা কি সাবানের সংকেত C17H35COO, এটার সাথে যদি এই আয়নটা যে কোনো আয়ন একটা দিলে দেখো এই সোডিয়ামটা প্রতিস্থাপিত করে এই আয়রনটা চলে আসছে, বা ম্যাগনেসিয়ামটা বা ক্যালসিয়ামটা চলে আসছে। আসলে কি হইলো, সে দেখো এই যে এটা আয়রন যদি 2 এর কাছে আসলো, আর আয়রন তো আলাদা, আর এখানে সোডিয়াম প্লাস সৃষ্টি হলো। কি বুঝতে পারছো কথা? তাইলে দেখো এই যে এখন সাবানের ধর্ম কি আছে? নাই। ঠিক আছে, এই জন্যই কিন্তু খড় পানি সাবানের সাথে ফেনা তৈরি করতে পারে না। আশা করি সবাই বুঝতে পারছি। এরপরে দেখো বাইসালফেট আয়নটা উভধর্মী আয়ন ব্যাখ্যা করো। বাইসালফেট আয়নটা উভধর্মী আয়ন কারা? যারা অ্যাসিড ও ক্ষার উভয়রূপী ক্রিয়া করতে পারে। HSO4-, HSO4 কি মাইনাস। তোমাদের বলছিলাম যে যদি এই উভধর্মী এই প্রশ্নটা চলে আসে, তাহলে আমরা H+ দিয়ে ব্যাখ্যা দিব, বা HCl আর কি দিয়ে ব্যাখ্যা দেবো? অ্যামোনিয়া দিয়ে ব্যাখ্যা দিব সব সময়। ঠিক আছে, HCl আর কি অ্যামোনিয়া। তো দেখো HCl তো একটা হাইড্রোজেন গ্রহণ করার ক্ষমতা তার নাই, কখনোই নাই। ঠিক আছে, কারণ একটা হাইড্রোজেন সে গ্রহণ করে H2Cl, এরকম দেখছো কোনো দিন? দেখো না, আর দেখবাও না। হাইড্রোজেনটা এর কাছে গেল, দেখো হাইড্রোজেন কি এর কাছে গেল H+ আকারে, যা এটা H কি হয়ে গেছে 2, কি হয়ে গেছে H2SO4 প্লাস, এই ক্লোরাইডটা কি হয়ে গেছে Cl-। কি বুঝছো? আর এইখানে কিন্তু চাইলে অ্যামোনিয়া গ্রহণ করতে পারে, বর্জন করতে পারে। এখানে ধরলাম আমরা অ্যামোনিয়া কি করলো? গ্রহণ করলো। তাহলে গ্রহণ করলে সে কি হয়ে গেল? দেখো তো এটা কি হয়ে গেছে SO4। সে যখন H+ আকারে চলে গেল, তখন সেটা মাইনাস কি রেখে গেল, তখন SO4 কি 2- প্লাস, আর এখানে NH4 হয়ে গেছে। দেখো 3টা ছিল, একটা H+ আসার কারণে এখানে কি হয়ে গেল 4 হয়ে গেল, এখানে কি প্লাস অ্যামোনিয়াম আয়ন। এখন দেখো
একবার বাইসালফেট আয়নটা H+ গ্রহণ করছে, আরেকবার H+ কি করছে, ত্যাগ করছে। আমরা জানি যখন H+ গ্রহণ করে তখন সে ক্ষার, তখন সে কি ক্ষার, আর যখন H+টা সে ত্যাগ করে তখন সে কি অ্যাসিড। কি বুঝছো কিনা? তাইলে সে কিন্তু অ্যাসিড ক্ষার উভয় রূপে কি করতে পারলো, ক্রিয়া করতে পারলো। ক্লিয়ার এটুকু সবাই? তাহলে আশা করি আমরা এইগুলো ব্যাখ্যা দিতে পারবো। গ্রাহামের গ্যাস বিভন সূত্রটি লেখো। তুমি বলবা আমরা জানি কোনো গ্যাসের নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে, স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্ত অনুপাতিক। শেষ। এটাই গ্রাহামের গ্যাস বিভন সূত্র। ঠিক আছে? দেখো পানি DO 5 ppm বলতে কি বুঝো? DO এর পূর্ণরূপ কি বলো তো? ডিজলভ অক্সিজেন। ডিজলভ অক্সিজেন বাংলা হলো দ্রবীভূত অক্সিজেন। দ্রবীভূত অক্সিজেন। ppm এর বাংলা আরেকটা যদি একক বলি, মিলিগ্রাম পার লিটার। মিলিগ্রাম পার লিটার। তাহলে আমি বলতে পারি পানির DO 5 বলতে বোঝায় যে প্রতি লিটার পানিতে 5 মিলিগ্রাম কি আছে, অক্সিজেন আছে। ঠিক আছে? পানির DO 5 ppm বলতে বোঝায় প্রতি লিটার পানিতে 5 মিলিগ্রাম কি আছে, অক্সিজেন আছে। আশা করি সবাই এটা বুঝতে পারছো। এরপরে দেখো অ্যাসিড বৃষ্টির কারণ লেখো। আমরা জানি অ্যাসিড বৃষ্টি কেন হয়। এই যে কলকারখানার যে ধোঁয়াগুলা, সেখান থেকে কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হয়। আবার এই যে বজ্রগুলা, যে ট্যানারির বর্জ্য, তারপর শিল্প কারখানার বর্জ্য, এগুলো থেকে সালফার সৃষ্টি হয়। সালফার থেকে সালফার ডাইঅক্সাইড সৃষ্টি হয়। ওই সালফার ডাইঅক্সাইড বৃষ্টির পানির সাথে বা জলীয়বাষ্পের সাথে মিশে যায়। মিশা কি হয়ে যায়, সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়, আবার নাইট্রোজেন উৎপন্ন হয়, নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। ঠিক আছে কথা? তাহলে এভাবেই কিন্তু অ্যাসিড বৃষ্টি হয়। ক্লিয়ার? আশা করি এগুলো লিখে দিয়েছিলাম, স্লাইড দিয়েও দিয়েছিলাম। AlCl3 একটি লুইস অ্যাসিড, ব্যাখ্যা করো। এই যে AlCl3 আমরা সবাই জানি যে এই যে এই ধরনের যৌগ লেখা দিয়েছিলাম, AlCl3, BCl3, BF3, AlF3, BeCl2, এই ধরনের যৌগগুলা প্রত্যেকটা যৌগই অষ্টক অসম্পূর্ণ যৌগ। কেমন যৌগ? অষ্টক অসম্পূর্ণ যৌগ। মানে তাদের সর্বশেষ কক্ষপথে কিন্তু ইলেকট্রন কি 8টা নাই। বুঝছো কথা? কারণ অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 3টা। সে বন্ধন করছে 3 জনের সাথে, টোটাল ইলেকট্রন কয়টা হলো? 6টা হইলো। তাইলে হয়েছে অষ্টকপূর্ণ? হয় নাই। দেখো বোরন 3টা, বন্ধন করছে 3 জনের সাথে, 6টা, হয়েছে অষ্টকপূর্ণ? হয় নাই। এটাও হয় না, এটাও হয় নাই। কেউই অষ্টকপূর্ণ না। এখানের মধ্যে কেউ অষ্টকপূর্ণ না। তার মানে তাদের ইলেকট্রনের ঘাটতি আছে। তার কি আছে? ইলেকট্রনের ঘাটতি আছে। খুব ভালো করে খেয়াল করো, ইলেকট্রনের কি আছে? ঘাটতি আছে। এরা সব অষ্টক অসম্পূর্ণ যৌগ। কেমন যৌগ? অষ্টক অসম্পূর্ণ যৌগ। তাই এরা কি করে, এই যে অ্যামোনিয়া, এই যে পানি, এই যে অ্যালকোহল, তারপরে এই যে CH2 ডাবল বন্ড CH2, এই ধরনের আরও অনেক যৌগ আছে যাদের মধ্যে অনেক ইলেকট্রন আছে। তারা সেখান থেকে ইলেকট্রন কি করে? গ্রহণ করে। ইলেকট্রন কি করে? গ্রহণ করে। আর যারা ইলেকট্রনটা গ্রহণ করে তারাই হইল কি বলতো? লুইস অ্যাসিড। আর যারা দান করে তারা কি? লুইস ক্ষার। তাহলে যারা ইলেকট্রনটা দান করে তারা হইল লুইস ক্ষার। আর যারা ইলেকট্রন কি করে? গ্রহণ করে তারা কি? লুইস অ্যাসিড। ক্লিয়ার এটুকু সবাই? বুঝতে পারছি আমরা? তারপর এটা দেখো, ডাল্টনের আংশিক চাপ সূত্রটি লেখো। আমরা জানি কি, যদি নির্দিষ্ট তাপমাত্রার চাপে পরস্পর বিক্রিয়াহীন এক বা একাধিক গ্যাস পাত্রে যদি উপাদান সমূহের মোট চাপ তাদের আংশিক চাপের যোগফলের কি সমান, তাই না? এটা তো আমাদের সূত্রটা। তাপমাত্রা বাড়লে গ্যাসের চাপ বাড়ে কেন? কারণ তাপমাত্রা বাড়লে গ্যাসের অনুসরণ গতিশক্তি বাড়ে, তাই গ্যাসের কি চাপ বাড়ে, তাই না? তারপর পানি COD বলতে কি বোঝায়? পানিতে উপস্থিত জৈব ও অজৈব দূষককে জারিত করতে যেটুকু অক্সিজেন লাগে তাকে বলা হয় কি? COD। তা পানির অস্থায়ী ক্ষরতা কীভাবে দূর করা যায়? আমরা জানি অস্থায়ী ক্ষরতা ফুটিয়ে কি করা যায়? দূর করা যায়। তাপ দিলেই সে ক্যালসিয়াম কার্বনেট আকারে চলে আসে। আমাদের নেক্সট প্রশ্ন হলো পানির COD বলতে কি বোঝায়? তাহলে আমরা জানি COD কাকে বলা হয়? কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তাহলে আমরা জানি কি COD মানে কি? COD মানে হলো যে পানিতে উপস্থিত জৈব এবং অজৈব দুই ধরনের দূষককে জারিত করতে যেটুকু অক্সিজেন লাগে তাকে বলা হয় COD। একেবারে সহজ কথা যে
পানিতে উপস্থিত জৈব ও অজৈব দূষককে জারিত করতে যেটুকু অক্সিজেন লাগে তাকে বলা হয় কি সিওডি। আমরা এর সাথে একটু বিওডিটা শিখে ফেলি যে বিওডি কাকে বলে, যে পানিতে উপস্থিত শুধুমাত্র জৈব দূষকগুলোকে জারিত করতে যেটুকু অক্সিজেন লাগে তাকে বলা হয় বিওডি। এই জন্যই কিন্তু দেখবে একটা প্রশ্ন আসে যে সিওডি গ্রেটার দেন বিওডি কেন, যেহেতু জৈব অজৈব দূষককে জারিত করতে যেটুকু অক্সিজেন লাগে সেটাকে বলা হয় সিওডি, তাহলে তার মান অবশ্যই কি হবে, বেশি হবে, স্বাভাবিক কথা। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখো পানির অস্থায়ী ক্ষরতা কিভাবে দূর করা যায়। আমরা জানি পানিতে দুই ধরনের ক্ষরতা সৃষ্টি হয়, একটা হলো স্থায়ী ক্ষরতা, একটা অস্থায়ী ক্ষরতা। ক্ষরতা কি সেটা আমরা শিখে ফেলছিলাম যে পানিতে বিভিন্ন যে আয়নগুলো আছে, আমরা জানি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, Fe2+, এই ধরনের আয়নগুলো পানিতে দ্রবীভূত থাকার কারণে পানিতে সাবানের ফেনা উৎপন্ন করতে পারে না। তাহলে আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি, আবার এদের মধ্যে এই আয়নের সাথে যদি বাইকার্বনেট লবণ দ্রবীভূত থাকে, অর্থাৎ তুমি যদি খেয়াল করো ক্যালসিয়াম বাইকার্বনেট, তার ধরো তুমি ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম যদি 2 এর কাছে যাবে, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট এরকম ম্যাগনেসিয়াম SiO3 এরকম 2 এর কাছে যাবে, তাইলে এইগুলো যদি দ্রবীভূত থাকে তখন হয় অস্থায়ী ক্ষরতা। আর যদি এটা দ্রবীভূত থাকলে হয় অস্থায়ী ক্ষরতা। কি হয় বলতো, অস্থায়ী ক্ষরতা। আর যদি ক্লোরাইড, সালফেট এই ধরনের লবণগুলো দ্রবীভূত থাকে, তার মানে দেখো ক্যালসিয়াম ক্লোরাইড Ca ক্লোরিন, দেখো ক্যালসিয়ামের 2 ক্লোরিন কাছে গেল, সব হিসাব ক্যালসিয়াম সালফেট, তারপর ধরো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, ধরো এই ধরনের লবণগুলো দ্রবীভূত থাকলে তাকে বলা হয় স্থায়ী ক্ষরতা। আমরা জানি এই যে বাইকার্বনেট থাকলে হয় অস্থায়ী ক্ষরতা, এবং এইটাকে আমরা জানি ফুটিয়াই, পানি ফুটাইলে কি হয়ে যায়, দূর হয়ে যায়। কিভাবে হয় দেখো, এই লবণটা, এই যে ক্যালসিয়াম বাইকার্বনেট SiO3, যখনই তুমি তাপ দিবা এটাকে, তখন এই যে ক্যালসিয়াম কার্বন আকারে সে কি হয়ে যাবে, তলানি পড়ে যাবে। তাহলে এভাবেই কিন্তু আর এটা কিন্তু আর থাকলো না, এবং সাবানের যেই ধর্মটা সেটা সে নষ্ট করতে পারলো না। তাহলে আমরা লিখব কি, যে পানির অস্থায়ী ক্ষরতা ফুটিয়ে দূর করা যায়, এই পানিকে তাপ দিলে এইটুকু হয়। তুমি অ্যান্সারের সময় এইটুকু দিবা, আমি একটু ব্যাখ্যা সহ পড়ালাম আর কি, ঠিক আছে? ওকে, তারপর আমরা নেক্সট কোশ্চেনে যাওয়ার চেষ্টা করব। দেখো পানির বিওডি 5 ppm বলতে কি বুঝো, একটু আগে বলে ফেলছিলাম যে পানির বিওডি বলতে বোঝায় পানিতে উপস্থিত জৈব দূষককে জারিত করতে যেইটুকু অক্সিজেন লাগে তাকে বলা হয় বিওডি। তাহলে আমরা যদি বলি বিওডি 5 ppm, দেখো ppm এর বদলে লেখা যায় মিলিগ্রাম পার লিটার, তাই না? তাহলে আমি যদি বলি পার লিটার মানে প্রতি লিটারে, পার লিটার মানে কি প্রতি লিটারে, তাহলে বলতে পারি 1 লিটার পানিতে উপস্থিত জৈব দূষককে জারিত করতে অক্সিজেন লাগে তাহলে 5 মিলিগ্রাম। এটাই তাহলে তুমি কিভাবে লিখবা, পানির বিওডি 5 ppm বলতে বোঝায় 1 লিটার পানিতে উপস্থিত, দেখো এই যে প্রতি লিটার, পার লিটার, 1 লিটার পানিতে উপস্থিত জৈব দূষককে জারিত করতে অক্সিজেন লাগে 5 মিলিগ্রাম। যদি 10 ppm থাকতো তুমি লিখতে কি, যে 1 লিটার পানিতে উপস্থিত জৈব দূষককে জারিত করতে অক্সিজেন লাগে 10 মিলিগ্রাম। ঠিক আছে কথা? আশা করি সবাই এই প্রশ্ন আমরা বুঝতে পারছি। আমরা এর পরের প্রশ্ন দেখব। দেখো পানির স্থায়ী ক্ষরতার কারণ কি, একটু আগে কিন্তু পড়ে ফেলছিলাম। পানির স্থায়ী ক্ষরতার কারণ কি, যাতে আমরা জানি পানিতে যদি ওই যে ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, Fe2+, এইগুলা ক্লোরাইড, সালফেট, এইসব লবণগুলো যখন পানিতে দ্রবীভূত থাকে, তখন এই যে সাবান আমরা জানি C17H5 যদিও এটাকে একটু রিডিউস করা যায়, 12 থেকে 15 কার্বনের লেখা যায়, এর সাথে যদি এই আয়নগুলো ধরো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ধরো MgCl2, এটা দ্রবীভূত থাকার কারণে কি হয়, ঠিক আছে? দেখো এই সোডিয়াম এই ক্লোরিন প্রতিস্থাপিত করে ফেলে, ম্যাগনেসিয়াম এখানে এসে বসে যায়, তাহলে আলটিমেটলি হয় কি C17H35COO, এখানে খেয়াল করো এর সাথে কি যুক্ত হয়ে যায়, ম্যাগনেসিয়াম,
ম্যাগনেসিয়ামের যোজনী 2 যাবে কার কাছে, এর কাছে। এটা এই যে এটার একটা গাছ সৃষ্টি করে, আর এখানে সোডিয়াম ক্লোরাইড চলে আসে। দেখো এই সোডিয়ামটা ক্লোরিন নিয়ে যায়, ম্যাগনেসিয়াম এর জায়গায় চলে আসে। তাহলে অদ্রবণীয়, এটা কেমন বলতো, অদ্রবণীয় একটা গাছ সৃষ্টি করে। তাহলে সাবান আর সাবানের ধর্ম রাখতে পারলো না। আমাদের সাবান কাকে বলে, উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ হলো সাবান। কিন্তু আমরা এখানে কি দেখতে পেলাম, যে এখানে যে সাবানের যে ধর্মটা, সেই সাবান আর সাবান থাকলো না, সাবানের যে সোডিয়ামটা সেটা প্রতিস্থাপিত করে ম্যাগনেসিয়াম বানিয়ে দিল। তার মানে সোডিয়াম স্টিয়ারেট সাবান, বাট এখানে হয়ে গেল ম্যাগনেসিয়াম স্টিয়ারেট, মানে সাবানের ধর্মই কি শেষ, কারণ এইটা একটা অদ্রবণীয় গাদ। তার মানে সে সাবানের ধর্মই তো নাই, তাহলে কিভাবে যে পানিতে কাপড় পরিষ্কার হবে। আর ক্ষরতার সংজ্ঞাই এটা, যে পানিতে এইসব দ্রব্য, এইসব যে লবণগুলো দ্রবীভূত থাকার কারণে সাবানের ফেনা উৎপন্ন করতে পারে না। এটাই হলো পানির স্থায়ী ক্ষরতার কারণ। আশা করি সবাই বুঝতে পারছি। আমরা নেক্সট প্রশ্নে যাই। বলছে NH3 ও HCl এর মধ্যে কোনটির ব্যাপনের হার বেশি। আমরা সবাই সুন্দরভাবে এটা জানি যে আমাদের দেখো NH3 অ্যামোনিয়া, আমরা যদি আণবিক ভর বের করতে যাই, NH3 এটার আণবিক ভরটা যদি আমরা বের করি, দেখো আমি একটু হয়তোবা দেখাই। নাইট্রোজেন কত, 7 × 14 প্লাস হাইড্রোজেন কত 1 × 3, তাহলে কত বলো তো 17। আমি বলি HCl এর আণবিক ভরটা কত, তাহলে আমরা আরেকটা কালার দিই সুন্দর লাগার জন্য। হাইড্রোজেন 1 প্লাস ক্লোরিন কত 35.5 অর্থাৎ 36.5। আমরা জানি গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রানুসারে কি বলা হয়েছে, যা ব্যাপনের হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ব্যাপনের হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে যার আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি। তাহলে যেহেতু অ্যামোনিয়ার আণবিক ভরটা কম, তাই অ্যামোনিয়ার ব্যাপনের হার বেশি। তাহলে আমি বলতে পারি যে ব্যাপনের হার, রেট অফ অ্যামোনিয়া HCl এর ব্যাপনের হার থেকে কি বেশি। এইটুকু অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। বাস্তব গ্যাসের চাপ আদর্শ গ্যাসের চাপ অপেক্ষা কম হয় কেন, যেটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি এবং সেখানের ক্লাসটাও দেওয়া আছে। আমি এখানে তোমাদেরকে আই বাটনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিবা। ডেসক্রিপশন লিঙ্কটা থাকবে যে আদর্শ থেকে বাস্তব গ্যাস। এটা ভালোভাবে দেখলে এই প্রশ্নটা পারা খুব সহজ হবে, ইজি হবে। যে চাপ ত্রুটিটা বুঝতে পারছো কথা, যে আমি তাহলে এটা আর পড়াইলাম না, তোমরা ওইখান থেকে অবশ্যই দেখে নিবা। তো তুমি সেখানে শুধুমাত্র চাপ ত্রুটিটা দিয়ে দিবা, তাহলেই এনাফ। নাইট্রোজেন গ্যাস পিবি ইকুইভ্যালেন্ট সমীকরণ মেনে চলে না কেন? খুব সুন্দর একটা প্রশ্ন। নাইট্রোজেন গ্যাস কেমন গ্যাস? বাস্তব গ্যাস, তাই না? কারণ বাস্তব গ্যাস, এক নম্বর কথা হলো নাইট্রোজেন গ্যাস একটা কোন গ্যাস? বাস্তব গ্যাস। আর বাস্তব গ্যাস অবশ্যই আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলবে না, স্বাভাবিক কথা। নাইট্রোজেন গ্যাসের কি আছে বলো তো? আকর্ষণ বিকর্ষণ আছে। কি আছে? আকর্ষণ বিকর্ষণ আছে, তাই না? 3 নাম্বার, নাইট্রোজেন গ্যাসের অণুসমূহের নিজস্ব আয়তন, অণুসমূহের নিজস্ব একটা কি আছে? আয়তন আছে, আয়তন আছে। তাই যে নাইট্রোজেন গ্যাস ফিল্টারটি সমীকরণ অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে না। আশা করি বুঝতে পারছো। পানির বিশুদ্ধতার মানদণ্ডগুলো খেয়াল লিখতে বলছে আমাদেরকে। একটা পানি বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ সেটা কয়েকটা মানদণ্ডের উপর নির্ভর করে, কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। আমরা যদি খেয়াল করি, 1 নাম্বার পানির পিএইচ, 2 নাম্বার পানির টিডিএস, 3 নাম্বার পানির ক্ষরতা, 4 নাম্বার পানির ডিও, 6 নাম্বার পানির বিওডি, 7 নাম্বার পানির সিওডি। যদি এদের মাত্রাগুলো একটু লিখে দিতে পারো তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। তোমাদের বই অবশ্যই তোমরা পেয়ে যাবে বা আমি স্লাইডটা দিয়ে দিব, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছি। এরপরে আমরা যাব নেক্সট কোশ্চেনে। কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী।
আমরা এটা ভালোভাবেই জানি। দেখো যে গ্রিন হাউস প্রভাবের জন্য এটা মুখস্থ আছে আমাদের যে 49% দায়ী হলো আমার এই কার্বন ডাই অক্সাইড। বুঝতে পারছো কথা? কেন সে দায়ী সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা জানি, ধরলাম এ হলো পৃথিবী, যদি এত চ্যাপ্টার না ধরে নিবে এটা পৃথিবী থেকে আমরা কিন্তু কার্বন ডাইঅক্সাইড এখন বিপুল পরিমাণ নিঃসরণ করতেছি, তাই না? কলকারখানা, তারপর এখন যত বিশ্বায়ন হচ্ছে ততই কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আমরা বাড়াচ্ছি। এই কার্বন ডাইঅক্সাইড একটা ভারী গ্যাস হওয়ার কারণে সে কিন্তু অনেক দূরে চলে যেতে পারে না। সে এই পৃথিবীর চারপাশে একটা লেয়ার তৈরি করে। কি তৈরি করে? লেয়ার তৈরি করে। এই হলো আমাদের সান বা সূর্য। সূর্য থেকে আগত রশ্মি আমরা জানি এই যে দৃশ্যমান আকারে সে ভিতরে প্রবেশ করে। কি আকারে প্রবেশ করে? দৃশ্যমান আকারে প্রবেশ করে। দৃশ্যমান আকারে ঠিকই প্রবেশ করে, বাট সে যখন এটা কিন্তু সে ঠিকই শোষণ করতে পারে, বাট যখন সে ছেড়ে দিবে তখন কিন্তু ছেড়ে দেয় আয়ার আকারে। আমরা জানি আয়ার এর বেদন ক্ষমতা কিন্তু কম, এটা কিন্তু কম শক্তির। ভিজিবল থেকে আয়ার ইনফ্রারেড এর অবলোহিত এটা যাওয়ার ক্ষমতা কিন্তু কম, তাই না? তাহলে এইটা আর এই যে কার্বন ডাইঅক্সাইডের লেয়ারটা ভেদ করে সে আর যাইতে পারে না। তখন তাপমাত্রাটা পৃথিবীতেই থেকে যায়। কোথা থেকে যায়? পৃথিবীতেই থেকে যায়। এভাবেই কিন্তু পৃথিবী আস্তে 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 কি হচ্ছে? গরম হচ্ছে, উত্তপ্ত হচ্ছে। গ্রিন হাউসে তো সেম কাজ করে। আর এই জন্যই কার্বন ডাইঅক্সাইডটা গ্রিন হাউস পাওয়ার জন্য কি অবশ্যই দায়ী। আশা করি সবাই বুঝতে পারছি। বাস্তব গ্যাস উচ্চতম নিম্নচাপে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে কেন? একটু আগের প্রশ্নে বলছিলাম যে ভিডিওটা দেখার জন্য ওই ভিডিওটা সবাই দেখবা। অবশ্যই এই অ্যান্সারটা তুমি নিজে দিতে পারবা, এটা আমি বললাম না, ঠিক আছে? একটু ব্যাখ্যামূলক এটা বুঝালে তখন ভালো বুঝবা। তো আশা করি সবাই বুঝতে পারছো। আশা করি এখান থেকে কমেন্ট করার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আর ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আর তুমি যদি কোনো কিছু না বুঝো বা কোনো চ্যাপ্টারের বা কোনো টপিক্সের ভিডিও লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দাও। ভিডিওতে একটা লাইক দিলে তোমার কোনো ক্ষতি হবে না, আমার ভিডিও একটু রিচ হবে, সবাই দেখতে পাবে। আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করো নাই তারা ওই যে লাল বাটনটা আছে ওইটাতে একটা সাবস্ক্রাইব করে দাও। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।